Hello students, welcome to Srijan, a promise of quality education. তো দেখো আজকে কোনো টপিক পড়াতে আসেনি, আজকে এসেছি এবিটিএ টেস্ট পেপারের সলিউশন নিয়ে। তো তোমাদের প্রত্যেকেই জানো যে এবিটিএ টেস্ট পেপার বেরিয়ে গেছে এবং আজকে নিয়ে চলে এসেছি এবিটিএ টেস্ট পেপারের ফার্স্ট যে কেমিস্ট্রির কোশ্চেন সেটটা আছে সেটা সলভ করতে, এবং পেজ নাম্বার হচ্ছে SC4। তো SC4 এর সমস্ত এমসিকিউ এবং সমস্ত এসএকিউ আমি এখন সলভ করতে চলেছি, তো তোমরা এটা দেখে নাও। চলো কথা না বাড়িয়ে আমরা কোশ্চেনসগুলো সলভ করতে শুরু করি। তো দেখো ফার্স্ট কোশ্চেনে বলা আছে সোডিয়াম ক্লোরাইডের কেলাস গঠনে Cl- আয়নের বিন্যাস হলো দেহকেন্দ্রিক, পৃষ্ঠকেন্দ্রিক, উভয়ই, ডি কোনোটি নয়। তাহলে এই প্রশ্নটা সলভ করার আগে আমাকে জানতে হবে সোডিয়াম ক্লোরাইড কেলাসের আকার কীরকম হয়, স্ট্রাকচার কীরকম হয়। তো দেখো আমি এখানে সোডিয়াম ক্লোরাইডের স্ট্রাকচার নিয়ে চলে এসেছি। তো এইটা হচ্ছে আমার কি সোডিয়াম ক্লোরাইড, দেখো আমি সোডিয়াম ক্লোরাইড নিয়ে চলে এসেছি। দেখো এইটা হচ্ছে আমার নীল কালিটা হচ্ছে আমার Cl-। তো দেখো Cl- গুলো এই ক্রিস্টালের কোথায় প্রেজেন্ট রয়েছে, দেখো এইগুলো হচ্ছে কৌণিক বিন্দু, এই একটা কৌণিক বিন্দু, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা এবং আটটা। তাহলে আটটা কিসে আছে, কর্নারে। কর্নারে কে আছে আমার Cl-। আবার দেখো প্রতিটা পৃষ্ঠতলের কেন্দ্রে কে আছে Cl-। ঠিক আছে, প্রতিটি পৃষ্ঠতলের কেন্দ্রে। তাহলে ছটা কি হয়, কেন্দ্র হয়, যেটাকে বলা হয় ফেস সেন্টার। ফেসের সেন্টার বা পৃষ্ঠতলের কেন্দ্র, ছটা ফেস সেন্টারেও কি রয়েছে আমার Cl-। তাহলে আলটিমেটলি Cl- এর বিন্যাস কি রকম, Cl- এর বিন্যাসটা হচ্ছে FCC, যাকে বাংলায় বলা হয় পৃষ্ঠ কেন্দ্রিক। তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। Cl- গুলো এই ক্রিস্টালের কেবলমাত্র কৌণিক বিন্দুগুলিতে এবং প্রতিটি পৃষ্ঠতলের কেন্দ্রে অবস্থান করছে। তাই সোডিয়াম ক্লোরাইডের কেলাসে Cl- এর বিন্যাস হচ্ছে পৃষ্ঠকেন্দ্রিক। তাহলে আমার অপশান বি হয়ে যাবে দেখো রাইট অপশান। তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। 2 নম্বরে দেখো প্রশ্ন দিয়েছে হ্যালোজেন অ্যাসিডগুলির মধ্যে তীব্রতম অ্যাসিড কোনটি, HF, HCl, HBr নাকি HI। তো দেখো আমি নিয়ে নিচ্ছি, একটা পেজ নিয়ে নিলাম। দেখো আমাকে দিয়েছে কি HF, HCl, HBr এবং HI। তো দেখো আয়োডিনের আকার হাইড্রোজেনের তুলনায় অনেক বড়, এই কারণে হাইড্রোজেন এবং আয়োডিনের মধ্যে, এটা হচ্ছে হাইড্রোজেন ছোটটা, আর এইটা হচ্ছে হাইড্রোজেন, আর এটা হচ্ছে আমার আয়োডিন। তাহলে হাইড্রোজেন এবং আয়োডিনের মধ্যে অভিলেপন, যাকে ইংলিশে কি বলা হয় ওভারল্যাপিং। ওভারল্যাপিংটা কি খুবই কম, খুবই কম, খুবই কম, তাই না? তার মানে হাইড্রোজেন এবং আয়োডিনের মধ্যে যে বন্ডটা আছে সেটাও কি খুবই দুর্বল প্রকৃতির। এই কারণে HI থেকে সহজেই H+I- বেরিয়ে আসতে পারে। যেহেতু HI সহজেই H+ দিতে পারছে, তাই HI হচ্ছে তীব্রতম অ্যাসিড। তাহলে এদের যে অ্যাসিডিটির ক্রম সেটা হবে সবচেয়ে বেশি HI, তারপর HBr, তারপর HCl, তারপর HF। তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তাহলে এই হ্যালোজেন অ্যাসিডগুলির মধ্যে তীব্রতম অ্যাসিড কোনটা, তীব্রতম অ্যাসিড হচ্ছে HI। তাহলে আমার দেখো এখানে অপশন ডি হবে রাইট অপশন। নিচের আয়নগুলির মধ্যে কোনটি পরাচুম্বকীয় ধর্ম সবচেয়ে বেশি। তো দেখো আমরা প্রত্যেকেই জানি যে পরাচুম্বকীয় ধর্ম কার বেশি হয়, যার কি থাকে অযুগ্ম ইলেকট্রনের সংখ্যা বেশি থাকে। তাহলে আমাকে চেক করতে হবে এই চারটে কমপ্লেক্স যে আয়ন, জটিল আয়ন আমাকে দেওয়া রয়েছে, এই প্রত্যেকটি আয়নের যে সেন্ট্রাল মেটাল অ্যাটম, কেন্দ্রীয় ধাতব পরমাণু রয়েছে, তার কতগুলো অযুগ্ম ইলেকট্রন রয়েছে সেটা আমাকে বের করতে হবে। যার অযুগ্ম ইলেকট্রনের সংখ্যা বেশি হবে তার পরাচুম্বকীয় ধর্ম সবচাইতে বেশি হবে। তো দেখো ফার্স্টে করব CuH2O6 2+এর। দেখো এখানে দেখো কপারের যদি আমি জারণ স্তরটাকে X ধরে নিই, জলের কত হয় 0, কারণ জল একটা প্রশম লিগ্যান্ড।
তাহলে 6 গণিত 0 করলে 0ই আসবে। আর ওভারঅল চার্জ কত ইকুয়ালস টু +2, তাহলে এক্স ইকুয়ালস টু কত এলো +2। এবার কপারের ইলেকট্রন নাম্বার হচ্ছে 29, তাহলে 4s1 3d10, তাহলে কপার 2 কত হবে 3d9। তো দেখো আমি 3d9টা এঁকে নিয়েছি। ভালো করে লক্ষ্য করলে দেখো দেখতে পাবে যে 3d9 এ কি রয়েছে, একটা মাত্র অযুগ্ম ইলেকট্রন রয়েছে। এই একটা মাত্র অযুগ্ম ইলেকট্রন থাকার কারণে এর যে প্যারাম্যাগনেটিক ধর্ম সেটি অত্যন্ত কম হবে। দেখো পরে দেখো কি দেওয়া আছে FeH2O হোল 6 3+। এখানেই বুঝতে পারছো যে আয়রনটার জারণ স্তর কত হবে +3, তাহলে আয়রনের ইলেকট্রন নাম্বার 26 মানে 4s2 3d6, তাহলে Fe3+ কত হবে 3d5। দুটো ইলেকট্রন দেখো এখান থেকে বেরিয়ে যাবে আর একটা ইলেকট্রন এখান থেকে বেরিয়ে যাবে, তাহলে পরে থাকবে আমার 3d5। তাহলে Fe3+ এ অযুগ্ম ইলেকট্রনের সংখ্যা দেখো দেখতে পাচ্ছি আমি 5টি। একইভাবে দেখো 3 নম্বর যে জটিল আয়নটা দিয়েছিল সেটা হচ্ছে জিঙ্ক H2O হোল 6 3+। জিঙ্কের অ্যাটমিক নাম্বার 30 মানে 4s2 3d10, তাহলে Zn2+ কত হবে 3d10। 3d10 মানে কি ডি অরবিটালটা পুরোপুরি ভর্তি রয়েছে, তাহলে অযুগ্ম ইলেকট্রনের সংখ্যা হচ্ছে 0। ফলে এইটা কিন্তু প্যারাম্যাগনেটিক নয়, এটা হচ্ছে ডায়াম্যাগনেটিক, কারণ এখানে সমস্ত ইলেকট্রনগুলো যুগ্ম অবস্থায় রয়েছে। পরে দেখো দেওয়া রয়েছে ক্রোমিয়াম H2O হোল 6 3+, তাহলে ক্রোমিয়ামটা এখানে +3 জারণ স্তরে রয়েছে। ক্রোমিয়ামের 24 অ্যাটমিক নাম্বার, তার মানে 4s1 3d5, তাহলে ক্রোমিয়াম 3+ কি হবে, একটা ইলেকট্রন এখান থেকে বেরোবে এই 4s1 থেকে বেরিয়ে যাবে, দেখো একটা ইলেকট্রন করতে বেরোবে 4s1 থেকে, আর দুটো ইলেকট্রন বেরোবে আমার 3d5 থেকে, তাহলে পড়ে থাকলো কত 3d3। তার মানে দেখো 3d3, তার মানে ক্রোমিয়াম 3+ এ কি রয়েছে 3টে অযুগ্ম ইলেকট্রন রয়েছে। তাহলে আমি প্রত্যেকটি জটিল আয়নের যে সেন্ট্রাল মেটাল অ্যাটম তার অযুগ্ম ইলেকট্রনের সংখ্যা বের করলাম। সেখানে দেখতে পেলাম যে FeH2O হোল 6 3+ এর ক্ষেত্রে অযুগ্ম ইলেকট্রনের সংখ্যা সবচাইতে বেশি। এই কারণে FeH2O হোল 6 3+ এর প্যারাম্যাগনেটিক ধর্ম সবচাইতে বেশি হবে। তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তাহলে 3 নম্বরের সঠিক অপশন হবে অপশন বি। দেখো 4 নম্বরটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এবং এটা দিয়েছে ইলেকট্রোকেমিস্ট্রি থেকে। দেখো 1 মোল Cr2O7 2- আয়নকে ক্রোমিয়াম 3+ এ পরিণত করতে প্রয়োজনীয় আধান কত সেটা আমাকে বের করতে হবে। দেখো কোশ্চেনটা আমি করে নিচ্ছি। দেখো আমি এটা ব্ল্যাঙ্ক পেজ নিয়ে নিলাম। দেখো আমাকে কি করতে হবে, ক্রোমিয়াম Cr2O7 2- থেকে কি তৈরি করতে হবে 2Cr3+ ব্যালেন্সড করে নিলাম। তাহলে কি থাকলো এদিকে দেখো 7H2O করতে হবে, কারণ এখানে কি রয়েছে 7টা অক্সিজেন রয়েছে। তাহলে এইদিকে কি করব 14H+। তো ভালো করে দেখো এইদিকে কত চার্জ, দেখো +6 চার্জ রয়েছে এইদিকে, আর এদিকে কত রয়েছে দেখো এখানে -2 আর এখানে +14, তারপরে কত +12। তাহলে +12 কে +6 করতে হলে -6 করতে হয়, তাহলে এখানে কি করব +6 ইলেকট্রন। তার মানে এখানে টোটাল কি হয়েছে 6টা ইলেকট্রনের ট্রান্সফার হয়েছে, আর 6 মোল ইলেকট্রন। তাহলে 1 মোল Cr2O7 2- কে Cr3+ এ পরিণত করতে 6 মোল ইলেকট্রন কি হয় ট্রান্সফার হয়। 1 মোল ইলেকট্রনের চার্জ কত 1 ফ্যারাডে, তাহলে 6 মোল ইলেকট্রনের চার্জ কত হবে 6 ফ্যারাডে, আর 6 ফ্যারাডে মানেই 6 × 96500 কুলম্ব। তো আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পেরেছো। তা দেখো ভালো করে লক্ষ্য করি আমরা 6 × 96500 কুলম্ব, এইটা হবে আমার রাইট অপশন। তার মানে কি অপশন সি আমার রাইট অপশন। কোলয়েড কণাগুলি টিন্ডাল এফেক্ট দেখায় কারণ প্রত্যেকেই পড়েছো, টিন্ডাল এফেক্টের সংজ্ঞা খুব ভালো করে পড়ে রাখবে। তাহলে কোলয়েড কণাগুলি টিন্ডাল এফেক্ট দেখায় তার কারণ হচ্ছে আলোর বিচ্ছুরণ, বা যাকে আমরা কি বলি, যাকে আমরা বলি স্ক্যাটারিং, স্ক্যাটারিং। তাহলে দেখো এই যে 5 নম্বর প্রশ্নের সঠিক অপশন কি হবে, 5 নম্বর প্রশ্নের সঠিক অপশন দাঁড়াবে আমার আলোর বিচ্ছুরণ, বা যেটাকে আমরা বলি স্ক্যাটারিং। ঠিক আছে, তো দেখো এবার 6 নম্বর প্রশ্ন, K3FeCN6 যৌগে Fe মানে আয়রনের সংকর আয়ন কত।
sp3 dsp3 sp3d2 নাকি d2sp3। দেখো এটা আমি করে নিয়েছি। দেখো এটা দেখো আমি সলভ করেছি এখানে। এই দেখো দেখো K3FeCN6, তাহলে কি করবো, এটা কি তৈরি করবে, দেখো এটা যদি আয়নিত হয়, এটা আয়নিত হয়ে কি তৈরি করবে, 3K+ তৈরি করবে প্লাস FeCN6 3- তৈরি করবে। এই জটিল আয়নটাকে আমি এখানে লিখে নিয়েছি FeCN6 3-। তাহলে আয়রনের জারণ স্তরকে X ধরবো। সায়ানাইড একটা কি, সায়ানাইড হচ্ছে একটা ঋণাত্মক আধানগ্রস্ত লিগ্যান্ড। এই ঋণাত্মক আধানগ্রস্ত লিগ্যান্ডের চার্জ কত, -1। তাহলে 6 × -1 মানে -6, আর ওভারঅল চার্জ ছিল -3। তাহলে x = কত এলো আমার, +3। তাহলে আয়রনের অ্যাটমিক নাম্বার 26, তার মানে হচ্ছে 4s2 3d6। তাহলে Fe3+ কি করে লিখব, 4s2 থেকে দুটো ইলেকট্রন বেরিয়ে যাবে আর এখান থেকে একটা ইলেকট্রন বেরিয়ে যাবে। তাহলে পড়ে থাকলো কত আমার, 3d5। দেখো 3d5 কে আমি লিখে নিয়েছি। এবারে এখানে যে লিগ্যান্ডটা লেখা হয়েছে CN-, সেটা কিরকম লিগ্যান্ড, স্ট্রং ফিল্ড লিগ্যান্ড। স্ট্রং ফিল্ড লিগ্যান্ড কি করে, ইলেকট্রনগুলোকে যুগ্ম করে দেয়, পেয়ারিং করে দেয়। তাহলে এই 5টা ইলেকট্রনকে যদি পেয়ারিং করে দিই আমি, তাহলে দেখো এরকম হয়ে যাবে। তাহলে দেখো ডি এর দুটো কক্ষক ফাঁকা আছে, একটা 4s ফাঁকা আছে এবং 3টে 4p ফাঁকা আছে। তার মানে হাইব্রিডাইজেশনটা হবে D2sp3। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তাহলে K3FeCN6 এর সংকরায়ন কত, D2sp3। এটা কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। তাহলে আমার সঠিক অপশন হবে দেখো অপশন ডি। নিচের কোন ক্ষেত্রে মিথাইল ব্রোমাইড উৎপন্ন হবে না, এটাও হাইলি ইম্পর্টেন্ট প্রশ্ন। তো দেখো আমি প্রশ্নটা সলভ করছি। দেখো এখানে কি করছি আমি, ফার্স্ট প্রশ্ন কি দিয়েছে আমাকে, CH3OH প্লাস HBr। তাই এখানে কি হয় ফার্স্টে বলো, ফার্স্টে এই H+টাকে OH নিয়ে নেয়, তৈরি করে CH3OH2 প্লাস Br-। এই Br-টা CH3 কে অ্যাটাক করে এবং এখান থেকে জল বেরিয়ে যায়, তৈরি হবে CH3Br। মানে প্রথম রিয়াকশনটাই মিথাইল ব্রোমাইড তৈরি হচ্ছে। দেখো দ্বিতীয় রিয়াকশনটা করছি, CH3OH প্লাস Br2। এক্ষেত্রে এটা নিতে হয় 2 অণু, তৈরি হয় 2CH3OBr প্লাস HBr, সরি প্লাস এটা লিখবো আমরা H2, হাইড্রোজেন গ্যাস তৈরি হয়। তাহলে দেখো এই পদ্ধতিতে কিন্তু মিথাইল ব্রোমাইড তৈরি হচ্ছে না। পরের রিয়াকশনটা দেখো দিয়েছে CH3OH প্লাস PBr3। এই রিয়াকশনেও কিন্তু CH3Br তৈরি হয়। তারপরের রিয়াকশনটা দিয়েছে CH3COOAg প্লাস Br2। এটা হচ্ছে হান্সডিকার রিয়াকশন, এখানে তৈরি হয় CH3Br প্লাস CO2 প্লাস AgBr। তাহলে এখানেও আমার মিথাইল ব্রোমাইড তৈরি হচ্ছে। তাহলে অপশন বি হবে আমার রাইট অ্যান্সার। তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তাহলে অপশন এখানে আমার রাইট অপশন হবে অপশন বি, CH3OH প্লাস Br2 মিথাইল ব্রোমাইড উৎপন্ন করবে না। এই ছিল আমার প্রথম 7টে প্রশ্ন। চলো আমরা পরের 7টা প্রশ্ন করে নিই। দেখো নিচের কোনটি ব্রোমিন জলের সহিত সাদা অধক্ষেপ দেয় না। দেখো এই কোশ্চেন্সটা লিখে নিচ্ছি। ফেনলের সঙ্গে কার বিক্রিয়া, দেখো ফার্স্ট অপশন দিয়েছে ফেনল, তার সঙ্গে কার বিক্রিয়া, ব্রোমিন জলের। দেখো কি হয় অ্যাকচুয়ালি, দেখো আমি এখানে কি আঁকলাম, ফেনলটা এঁকে নিচ্ছি, এটা হচ্ছে আমার ফেনল। এর সঙ্গে কার বিক্রিয়া, ব্রোমিনের বিক্রিয়া, কোথায়, জলের মধ্যে। তো জলের মধ্যে বিক্রিয়া করলে কি হয়, OH এখানে থাকে আর এই অর্থ, এই প্যারা এবং এই অর্থতে কি চলে আসে, ব্রোমিন চলে আসে। এর কি পাওয়া যায়, একটা সাদা অধক্ষেপ পাওয়া যায়, প্লাস তৈরি হয় 3HBr। তা যদি আমার কি থাকে, একটা ফেনল থাকে, ফেনলিক গ্রুপ থাকে আমার রিয়াকশানে, তার সঙ্গে ব্রোমিন জলের বিক্রিয়ায় সাদা অধক্ষেপ পাওয়া যায়। এইটা আমাকে মনে রাখতে হবে। দেখো আমার সি অপশনে এটা দিয়েছে যে ওখানে দেখো একটা কি আছে, একটা ফেনল রয়েছে আর এখানে কি রয়েছে, CO2H। যেহেতু এখানে ফেনল রয়েছে, ফলে এর সঙ্গে যদি আমি ব্রোমিন জলের বিক্রিয়া করি তাহলে সাদা অধক্ষেপ পাবো। দেখো ডি অপশনটা দিয়েছে এরকম যে এখানে OH আর এখানে দিয়েছে আমার SO3H।
এখানেও যদি আমি কি দিই Br2 আর H2O, তাহলেও কি পাবো আমি সাদা অধক্ষেপ পাবো। কিন্তু দেখো বি অপশনে দিয়েছে আমাকে এইটা, দেখো এইটা কিন্তু ফেনলিক গ্রুপ না, এটা হচ্ছে বেনজাইল অ্যালকোহল। তাহলে এখানে যদি আমি Br2 আর H2O দিই তাহলে কিন্তু সাদা অধক্ষেপ পাওয়া যায় না। এটা হচ্ছে ইম্পর্টেন্ট কোশ্চেন। তাহলে যখন আমি রিয়াকশনে ফেনল পাবো, ফেনলের সঙ্গে যদি আমি ব্রোমিন জলের বিক্রিয়া করি তাহলে সাদা অধক্ষেপ পাই। বি অপশনে দেওয়া আছে আমাকে বেনজাইল অ্যালকোহল, এটা কিন্তু ফেনল নয়, ফলে এ কিন্তু সাদা অধক্ষেপ দেবে না। তাহলে আমার অপশন বি হবে রাইট অপশন। আশা করি তোমরা এটা বুঝতে পারলে। তো দেখো অপশন বিটা হচ্ছে বেনজাইল অ্যালকোহল, তাহলে এ কিন্তু আমার সাদা অধক্ষেপ দিবে না। দেখো 9 নম্বরে দিয়েছে, এটা হচ্ছে অ্যাসিটিলিন, তার কি করছি আমি বিজারণ করছি, এটাকে বলা হয় সোডিয়াম অ্যামালগাম জল দিয়ে বিজারণ, অনেকটা ক্লিমেনসেনের মতো। তাহলে এক্ষেত্রে দেখো যদি CH3COCH3 বিজারণ করি তাহলে কি তৈরি হবে CH3CH2CH3, মানে প্রোপেন তৈরি হবে। এরপর দেওয়া হয়েছে Al2O2 আর 359 ডিগ্রি সেলসিয়াস হাই টেম্পারেচার দেওয়া হয়েছে, একটা মেটাল ক্যাটালিস্ট ইউজ করা হয়েছে। এক্ষেত্রে হাইড্রোজেন গ্যাস বেরিয়ে গিয়ে তৈরি হয় প্রোপিন, প্লাস কি তৈরি হবে হাইড্রোজেন। তাহলে আমার অপশন বি হবে রাইট অপশন, প্রোপিন তৈরি হবে। সর্বাপেক্ষা স্থায়ী ডায়াজোনিয়াম লবণটি হলো, দেখো প্রত্যেকেই জানি যে অ্যারোমেটিক ডায়াজোনিয়াম লবণগুলো অ্যালিফ্যাটিক ডায়াজোনিয়াম লবণের থেকে বেশি স্থায়ী হয়, কারণ অ্যারোমেটিক ডায়াজোনিয়াম লবণে কি হয় রেজোনেন্স হয়। এই কারণে আমার অপশন এ হবে রাইট অপশন, কারণ অপশন এ হচ্ছে একটা অ্যারোমেটিক ডায়াজোনিয়াম সল্ট, দেখতে খানিকটা এরকম হয়। দেখো এখানে আঁকছি আমি, এটা হচ্ছে আমার বেনজিন, উপরে থাকবে কি N ট্রিপল বন্ড N প্লাস আর X মাইনাস। এখানে রেজোনেন্সের কারণে অ্যারোমেটিক যে ডায়াজোনিয়াম লবণ সেগুলো স্টেবল হয়, এই কারণে অপশন এ হবে আমার রাইট অপশন। বাকিগুলো দেখো প্রত্যেকটাই হচ্ছে অ্যালিফ্যাটিক ডায়াজোনিয়াম লবণ। দেখো রেজোনেন্সটা খানিকটা হয় এরকম, লিখে নিয়েছি এখানে, রেজোনেন্সটা হয় খানিকটা এইভাবে। এই হচ্ছে ডায়াজোনিয়াম লবণ, ডায়াজোনিয়াম লবণে রেজোনেন্সের কারণে এগুলো স্টেবল হয়। কিরকম ডায়াজোনিয়াম লবণ অ্যারোমেটিক ডায়াজোনিয়াম লবণ, অ্যালিফ্যাটিকের থেকে বেশি স্টেবল হয়, তাই অপশন এ হবে আমার রাইট অ্যান্সার। দেখো এবার আমাকে প্রশ্ন দিচ্ছে 11 নম্বরে, যে নিচের কোনটি বা কোনগুলি থার্মোপ্লাস্টিক পলিমার। দেখো টেফলনও একটা থার্মোপ্লাস্টিক পলিমার, আবার পলিস্টাইরিনও একটা থার্মোপ্লাস্টিক পলিমার, তাহলে আমার ডি হবে রাইট অপশন, এ এবং বি উভয়ই। নিওপ্রিন হবে না, কারণ নিওপ্রিন হচ্ছে লাভার, নিওপ্রিন একটা রাবার, ও কিন্তু থার্মোপ্লাস্টিক পলিমার নয়। নিচের কোন ক্ষারকটি ডিএনএ তে থাকে না, প্রত্যেকে জানি আমরা ইউরাসিল থাকে না। কি কি থাকে অ্যাডেনিন থাকে, গুয়ানিন থাকে, থাইমিন থাকে এবং সাইটোসিন থাকে, তাই ইউরাসিল থাকে না, তাই সি হবে আমার রাইট অ্যান্সার। অ্যাসপিরিন হলো একটি অ্যান্টিপাইরেটিক, অ্যান্টিবায়োটিক, অ্যান্টিসেপটিক নাকি ট্রাঙ্কুলাইজার। দেখো অ্যাসপিরিন হচ্ছে একটি কি, অ্যাসপিরিন হচ্ছে একটি নন নার্কোটিক, কি বললাম নন নার্কোটিক, লিখি ভালো করে এখানে, নন নার্কোটিক অ্যানালজেসিক। কিন্তু নন নার্কোটিক অ্যানালজেসি হওয়ার পরেও অ্যাসপিরিন কি করে জ্বর কমাতে সাহায্য করে, এই কারণে অ্যাসপিরিন হলো একটি অ্যান্টিপাইরেটিক। একটি কৃত্রিম মিষ্টিকারক পদার্থ যা কেবলমাত্র শীতল অবস্থাতেই স্থায়ী, সেটি হলো, দেখো স্যাকারিন স্থায়ী মানে শীতল অবস্থায় ইউজ করা হয় না, সুক্রালোজও নয়, এখানে উত্তরটা হবে অ্যাসপার্টেম। অ্যাসপার্টেম চিনির থেকে 100 গুণ বেশি মিষ্টি হয় এবং এটি সাধারণ রুম টেম্পারেচার সেখানে বিয়োজিত হয়ে যায়, এই কারণে এদের কেবলমাত্র শীতল অবস্থাতেই বিশেষ করে কোল্ড ড্রিঙ্কসে ব্যবহার করা হয় অ্যাসপার্টেমকে। অ্যাসপার্টেম হাইলি ইম্পর্টেন্ট, ঠিক আছে। এটা কি করে তৈরি হয়, ফিনাইল অ্যালানিনের মিথাইল এস্টার প্লাস অ্যাসপার্টিক অ্যাসিড মিলে তৈরি করে অ্যাসপার্টেম। তাহলে অ্যাসপার্টেম সম্বন্ধে তোমরা কিন্তু ভালো করে পড়ে রাখো। এটা কৃত্রিম মিষ্টিকারক পদার্থ যা কেবলমাত্র শীতল অবস্থাতেই স্থায়ী, সেটি হলো অ্যাসপার্টেম। তো এই আমাদের 14টা এমসিকিউ সলভ হলো। এবার আমরা শুরু করব এসএ কিউ গুলো। দেখো এসএ কিউ আমার কি দিয়েছে, ফার্স্ট প্রশ্ন দিয়েছে এসআই পদ্ধতিতে মোলার পরিবাহিতার একক কি, আর কোন দ্রবণের আপেক্ষিক পরিবাহিতা ও মোলার পরিবাহিতার মধ্যে সম্পর্কটি উল্লেখ করো।
দেখো আমি একটা উত্তরেই দুটো উত্তর দিয়ে দিচ্ছি। দেখো আমাকে দেওয়া আছে কি মোলার পরিবাহিতার সঙ্গে আপেক্ষিক পরিবাহিতা। দেখো ল্যামডা এম যদি মোলার পরিবাহিতা হয় আর কে যদি আপেক্ষিক পরিবাহিতা হয়, তো এদের মধ্যে সম্পর্ক হচ্ছে এটা, কে হচ্ছে আমার আপেক্ষিক পরিবাহিতা আর ল্যামডা এম হচ্ছে আমার মোলার পরিবাহিতা। তো এটা হলো অথবার উত্তর। এবার বলেছে আমাকে ল্যামডা এম এর একক কি হবে, তা ল্যামডা এম এর একক জানতে হলে আমাকে কে এর একক জানতে হবে। কে এর একক হচ্ছে সিমেন্স পার মিটার। আর এটাকে আমরা কি বলতে পারি, এটাকে আমরা বলতে পারি ভলিউম। কেমন ভলিউম? এমন একটা ভলিউম যে ভলিউমে কি রয়েছে, 1 মোল ইলেকট্রোলাইট বা তড়িৎ বিশ্লেষ্য দ্রবীভূত রয়েছে। তাহলে এর একক কি হবে, ভলিউমের একক কি এসআই পদ্ধতিতে, সেটা হচ্ছে মিটার কিউব। এর মধ্যে কি রয়েছে, 1 মোল দ্রবীভূত রয়েছে, তাই মিটার কিউব মোল ইনভার্স। তাহলে কি হয়ে গেল, সিমেন্স মিটার স্কোয়ার মোল ইনভার্স। এটা হচ্ছে আমার মোলার পরিবাহিতার একক। আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখো এবার আমাকে দিয়েছে যে হিমোগ্লোবিনের স্বর্ণ সংখ্যা 0.04 বলতে কি বোঝো। এই প্রশ্নটা হাইলি ইম্পর্টেন্ট, তোমরা ভালো করে এটা কিন্তু মুখস্থ রেখো। স্বর্ণ সংখ্যা জিনিসটা কি? দেখো স্বর্ণ সংখ্যা কি, যদি আমরা 10 ml কিনি গোল্ড সল, তার মধ্যে কি অ্যাড করি, 1 ml 10% NaCl, তাহলে এই গোল্ড সলের কালারটা কি হয়, রেড থেকে ব্লু হয়ে যায়। এই যে কালার চেঞ্জ, এটাকে বন্ধ করার জন্য বাইরে থেকে 0.04 মিলিগ্রাম হিমোগ্লোবিন, যদি আমি বাইরে থেকে কি অ্যাড করি, 0.04 মিলিগ্রাম যদি আমি হিমোগ্লোবিন অ্যাড করি, তাহলে এই কালার চেঞ্জটা প্রতিহত হবে। এই কারণে হিমোগ্লোবিনের স্বর্ণ সংখ্যা হচ্ছে 0.04। এটা তোমরা ভালো করে পড়ে রেখো। +2 জারণ স্তর দেখাই এমন দুটি ল্যান্থানাইড মৌলের নাম লেখো। দেখো +2 জারণ স্তর দেখায় 3টে ল্যান্থানাইড মৌল, তোমরা 3টেই পড়ে রাখবে। 1 নম্বরে হচ্ছে স্যামারিয়াম মানে SM, 2 নম্বরে হচ্ছে ইউরোপিয়াম, আর একটা হচ্ছে YB বা ইটারবিয়াম। এই 3জনেই কিন্তু +2 জারণ স্তর প্রদর্শন করে। Mn2+ আয়নকে পার ম্যাঙ্গানেটে জারিত করতে পারে এমন দুটি যৌগের নাম। দেখো Mn2+ আয়নকে যদি পার ম্যাঙ্গানেটে জারিত করতে হয়, তাহলে একটা শক্তিশালী জারক দ্রব্য লাগবে, তার নাম হচ্ছে NaBiO3 সোডিয়াম বিসমুথেট এবং PbO2 লেড অক্সাইড। এই দুটোই কি করতে পারে, Mn2+ আয়নকে পার ম্যাঙ্গানেটে জারিত করতে পারে। দেখো 4 নম্বর প্রশ্ন দিয়েছে টিংচার অফ আয়োডিন কি। টিংচার অফ আয়োডিন হচ্ছে একটা অ্যান্টিসেপটিক, যেটাকে ক্ষতস্থানে ব্যবহার করা হয়। তো টিংচার অফ আয়োডিন জিনিসটা কি, ধরো আমি নিয়েছি ওয়াটার এবং ইথানল, জল নিয়েছি এবং ইথানলের কি নিয়েছি, দ্রাবক নিয়েছি, তার মধ্যে কি অ্যাড করেছি আমি, 3% আয়োডিনের সলিউশন। এটাকেই বলা হয় টিংচার অফ আয়োডিন। ওয়াটার ইথানল দ্রাবকে 3% আয়োডিনের দ্রবণকে টিংচার অফ আয়োডিন বলে। টিংচার অফ আয়োডিনকে ক্ষতস্থানে লাগানো হয়, তাই টিংচার অফ আয়োডিন কি, একটি অ্যান্টিসেপটিক। তো এই ছিল আমার MCQ এবং SAQ গুলো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। পরবর্তী ভিডিও পেতে গেলে তোমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে এবং ভিডিওটাকে প্রচুর প্রচুর শেয়ার করতে হবে। তোমরা একটা লাইক করে দিও ভিডিওগুলোতে, কারণ তোমাদের একটা লাইক আমাদের প্রচুর মোটিভেশন দেয়। তো আশা করি তোমাদের আজকের ভিডিওটা ভালো লেগেছে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, তোমরা ভালো করে পড়তে থাকো, পরীক্ষা বেশি দিন নেই। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।